আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি আব্দুর রহমান তৌহিদ আইসিটি ক্লাসে তোমাদের সাথে আছি। তোমরা জানো এইচএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থাকে আইসিটির তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের দুইটা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা আছে ডিজিটাল ডিভাইস। এই দুইটা অধ্যায় থেকে, দুইটা অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আজকে আমরা সংখ্যা পদ্ধতির কিছু জিনিস আমরা শিখতে চলেছি। চলো সংখ্যা পদ্ধতির অধ্যায়টা সুন্দর করে শুরু করা যাক। সংখ্যা পদ্ধতির অধ্যায়ে সর্বপ্রথম আমাদেরকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। সংখ্যাটা কিভাবে আসলো দেখো, এখানে লেখা আছে সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ হিসেব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করে। তার মানে আমাদের হিসেব নিকাশ করার জন্য আমাদের সংখ্যার দরকার হয়েছে, বোঝো নাই? দেখো, তখন গণনার জন্য নানা রকম উপকরণ, যেমন একটা সময় হাতের আঙ্গুল, এই কথাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। যে একটা সময় গণনার জন্য হাতের আঙ্গুল ব্যবহার করা হতো, তারপরে বলা হচ্ছে যে নুড়ি পাথর ব্যবহার করা হতো, এরপরে বলা হচ্ছে কাঠি ব্যবহার করা হতো, ঝিনুক ব্যবহার করা হতো, রশি গিট ব্যবহার করা হতো, দড়ি, যেটা ওই দড়িকে গিট দিয়ে 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 তারা মনে রাখতো। এরপরে কেন দেখো, দেওয়ালে দাগ কাটা হতো, এইভাবে ইত্যাদি ব্যবহার করা হতো। সময়ের বিবর্তনে গণনার ক্ষেত্রে বিভিন্ন চিহ্ন প্রতীক ব্যবহার শুরু হতে থাকে। এখন এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, দেখো খ্রিস্টপূর্ব 1334 সালে, খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স নামক একটি সংখ্যা পদ্ধতি, হায়ারোগ্লিফিক্স একটা কিসের নাম? একটা সংখ্যা পদ্ধতির নাম। সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি হচ্ছে হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি। এই হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতিতে সর্বপ্রথম হিসেব নিকাশ, চিহ্ন, প্রতীক শুরু হয়। এখন দেখো, এই সংখ্যা পদ্ধতি সর্বপ্রথম গণনার ক্ষেত্রে লিখিত সংখ্যা বা চিহ্নের ব্যবহার শুরু হয়। তাহলে বলতো সর্বপ্রথম চিহ্নওয়ালা সংখ্যা পদ্ধতি কোনটা? হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। কত সালে আবিষ্কার হয়? 3400 সাল। সেটা হচ্ছে খ্রিস্টাব্দ না খ্রিস্টপূর্ব? খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব 34 সালে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি প্রথম আবিষ্কার হয়। এই সংখ্যা পদ্ধতি প্রথমে লিখিত আকারে চিহ্নযুক্ত সংখ্যা, বিভিন্ন প্রতীক দিয়ে এই সংখ্যাটা শুরু হয়। পরবর্তীতে আরো সংখ্যা পদ্ধতি আসে যেগুলো এখন বর্তমানে আমরা ব্যবহার করি কম, তারপরেও কিছু কিছু সময় ব্যবহার করি। দেখো সেগুলো কি সংখ্যা? একটা হচ্ছে মেয়ান সংখ্যা। মেয়ান সংখ্যা চিনি না আমরা, অনেকে জানি অনেকে জানি না। রোমান সংখ্যা, এই সংখ্যার সাথে আমরা সবাই পরিচিত আছি। রোমান সংখ্যা দেখো আমরা কিভাবে লিখতাম। রোমান সংখ্যা আমরা লিখেছি এই যে 1, এটার নাম 2, এটার নাম 3, এটার নাম 4, এইভাবে আমরা রোমান সংখ্যা লিখি। এটার নাম 5, এইভাবে আমরা রোমান সংখ্যা লিখি। এরপরে দেখো সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যা। বর্তমানে আমরা যে সংখ্যা ব্যবহার করি, আমরা যত হিসেব নিকেশ, যত ক্যালকুলেশন, যত কিছু পড়ালেখা যাই করি, আমাদের বর্তমানে সর্বোচ্চ ব্যবহারের যে পদ্ধতি সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি আমরা এখন ব্যবহার করি। তো সংখ্যা পদ্ধতিটা চালু হয় কিন্তু আসলে হিসেব নিকাশ, গণনার কাজে, হিসেব নিকাশের প্রয়োজনীয়তার কারণে, হিসেব নিকাশের প্রয়োজনীয়তার কারণে আসলে সংখ্যা পদ্ধতিটা চালু হয়। মনে থাকবে? এরপর আসো, সংখ্যা পদ্ধতিটা সবকিছু বোঝার আগে বুঝতে হবে যে সংখ্যাটা কি। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে একটা উপাদান। সংখ্যা হচ্ছে কি? সংখ্যা হচ্ছে একটা উপাদান। যেই উপাদানটা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ, কয়টা জিনিস? 3টা জিনিস। যে কোনো সংখ্যা একটা উপাদান, যে উপাদান হচ্ছে কোনো কিছুর গণনা, পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। সংখ্যা কি? সংখ্যা একটা উপাদান। সংখ্যা একটা উপাদান। কি পাইলাম বলো? সংখ্যা একটা কি পেলাম? উপাদান। সংখ্যা একটা উপাদান
যেই উপাদান দিয়ে তিনটা কাজ করতে পারবো। কি কি কাজ করতে পারবো? আমরা গণনা করতে পারবো, তারপরে কি করতে পারবো? পরিমাণ বের করতে পারবো। পরিমাণ, পরিমাণ, তারপরে কি করতে পারবো? পরিমাপ, পরিমাপ, গণনা, পরিমাণ, পরিমাপ। গণনা হচ্ছে 1 2 3 4 5 6, পরিমাণ কি 1 লিটার 2 লিটার 3 লিটার, পরিমাপ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো হচ্ছে পরিমাপ করা যায়। তাহলে গণনা, পরিমাণ, পরিমাপ এইগুলো করতে পারবো। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি, দেখো যে একাদশ শ্রেণীতে 234 জন ছাত্র আছে। 234, এই যে 234, এটার নাম হচ্ছে সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাটা আসলো কিভাবে, সংখ্যাটা আমরা বানাবো কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো সংখ্যা বানানোর জন্য আমার যে জিনিসটা দরকার হয় তার নাম হচ্ছে অঙ্ক। অনেকগুলো অঙ্ক এক জায়গায় হয়ে একটা সংখ্যা তৈরি হয়। একের অধিক অঙ্ক, একটা অঙ্ক একটা সংখ্যা তৈরি করতে পারে। সংখ্যা তৈরির মূল উপাদান হচ্ছে অঙ্ক। দেখো ক্ষুদ্রতম সবথেকে ছোট 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 জিনিস অঙ্ক এক জায়গায় হতে হয় একটা বৃহৎ সংখ্যা। দেখো অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। অঙ্ক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে কি? অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। এবার অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়, অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি হয়। দেখো সকল অঙ্ক সংখ্যা নয়, সকল অঙ্ক সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। কথা বোঝো নাই? যেমন আমি যদি বলি সব ছেলেরাই মানুষ, কিন্তু সব মানুষ ছেলে না, কিছু মেয়ে আছে কিছু ছেলে আছে, তাই না? বলো। আমি যদি বলি সব ইংরেজি গ্রামার বই, কিন্তু সব বই ইংরেজি গ্রামার না। সেই রকম সব অঙ্ক সংখ্যা, কিন্তু সব সংখ্যা কিনা অঙ্ক না। যেমন আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি এইটা কি বলো, তোমরা অবশ্যই এটার নাম দিবা। এটাকে বলবা 2। এইটা কত? তুমি বলবে এটা 20। এখন আমি যদি জিজ্ঞাসা করি এই দুইটা কি, তুমি বলবে 2 একটা সংখ্যা, 20 একটা সংখ্যা। এখন আমি যদি বলি 2 এর আরেকটা পরিচয় আছে, 2 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। 20 নিজে কি একটা অঙ্ক? 20 নিজে একটা অঙ্ক না। এইখানে দেখো 0 একটা অঙ্ক, 2 আরেকটা অঙ্ক। তাইলে কি বললাম? সকল অঙ্কই সংখ্যা। 0 নিজেও একটা সংখ্যা, 0 নিজেও একটা সংখ্যা। যদি বলি এটা কি, তুমি বলবে 0। তার মানে 0 নিজেও একটা সংখ্যা, 2 নিজেও একটা সংখ্যা। 20, এই যে দুইজন পাশাপাশি বসার কারণে 20 একটা সংখ্যা বললাম, কিন্তু 20 বলে কোনো অঙ্ক নেই। 20 লিখতে গেলে 2টা অঙ্ক লাগে। দেখো সকল অঙ্ক সংখ্যা, 2 নিজেও সংখ্যা, 0 নিজেও সংখ্যা, এটা অঙ্ক। কিন্তু সকল সংখ্যা অঙ্ক না, 20 কোনো অঙ্ক না, 20 কোনো অঙ্ক না। 20 এর মধ্যে 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। বোঝো না কথাটা? 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক। এখন আসো, যেমন তোমাকে বলি, দেখো বলা হয়েছে এখানে যে 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। 243 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। এখানে 3 4 আর 2, 2 4 আর 3 পৃথক পৃথক 3টে অঙ্ক দিয়ে গঠিত। তাহলে সংখ্যা তৈরি হয় অনেকগুলো অঙ্ক দিয়ে, সংখ্যা তৈরি হয় অনেকগুলো অঙ্ক দিয়ে। মনে থাকবে? সংখ্যা তৈরি হয় অনেকগুলো অঙ্ক দিয়ে। আমি যদি বলি 512, আমি যদি বলি 512, আমি যদি তোমাকে বলি 512, অবশ্যই দেখো একটু খেয়াল করে দেখো 2, এটা তো 2, এটা কি বলবা? এটা বলবা 1, এটা কি বলবা? এটা বলবা 5, 2 1 5, 512, এটা কত বলবা বলো? 5 শত বার। এই 512 এটা একটা সংখ্যা, আর 2 1
5 এগুলো কি বলতো? এগুলো হচ্ছে অঙ্ক। 2 একটা অঙ্ক, 1 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 512 একটা সংখ্যা। মানে সংখ্যা তৈরির জন্য কি লাগে? অঙ্ক লাগে। আমরা যদি বলি 2 কি একটা সংখ্যা? অবশ্যই 2 একটা সংখ্যা। তাহলে যে অঙ্ক সেই সংখ্যা, কিন্তু যে সংখ্যা সে কিন্তু কি না? অঙ্ক না। এইটা একটু মাথায় রাখবা। এবার চলো আমরা একটা জিনিস দেখি, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা কাকে বলে দেখলাম, অঙ্ক কাকে বলে দেখলাম, এবার দেখবো কি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি নোট করে, এগুলো পরবর্তীতে কিন্তু এগুলো থাকবে না, এগুলো নোট করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার সংখ্যা পদ্ধতি কাকে বলে? কোন সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসেব নিকেশের জন্য, কোন সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসেব নিকেশের জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি, এই পদ্ধতিটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির বেশ কিছু উপাদান থাকে। দেখো, সংখ্যা পদ্ধতির বেশ কিছু কি থাকে? উপাদান থাকে। এই দেখো বেশ কিছু উপাদান থাকে। কি কি উপাদান থাকে? যে কোনো একটা সংখ্যা পদ্ধতির কতগুলো উপাদান থাকবে, তার মধ্যে একটা হচ্ছে কতগুলো প্রতীক থাকে। দেখো, সংখ্যা পদ্ধতির কতগুলো কি থাকে? সংখ্যা পদ্ধতির কতগুলো প্রতীক থাকে। যেমন তোমাকে বলি 2 কেমন? 2 দেখতে এইরকম। বলো তো এইরকম দেখতে 2 বাদে আর কেউ আছে? নেই। 1 কেমন? 1 দেখতে এইরকম। 3 কেমন? 3 দেখতে এইরকম। 4 কেমন? এইরকম। 5 এইরকম। 6 এইরকম। 7 এরকম। 8 এরকম। 9 এরকম। এই যে 0 কিরকম? এরকম। এই যে এক একজনের চেহারা এক এক রকম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, এটার নাম বলা হয় প্রতীক। 9 প্রতীক, এইটার বাইরে তোমরা ভাবতেই পারবে না। 9 এটার বাইরে ভাবতেই পারবে না। 6 এটার বাইরে ভাবতেই পারবে না। 3 এটার বাইরে ভাবতেই পারবে না। 0 7 এটার বাইরে ভাবতেই পারবে না। তাহলে এইটাও চেহারা, ওই প্রতীক। তার মানে সংখ্যা পদ্ধতিটা চালু করার জন্য কতগুলো উপাদান লাগে, সেই উপাদানের একটা উপাদানের নাম হচ্ছে কি? প্রতীক লাগে। আরেকটা কি লাগে? কিছু অপারেটর লাগে। এই অপারেটর গুলো কাজ করে। আচ্ছা বলো তো, তোমার সামনে যদি এই চিহ্নটা কখনো সামনে আসতো, এই চিহ্নটা, তুমি কি বলতে পারতে চিহ্নটা কি? জানোই না, কিন্তু তোমার সামনে এটা একটা চিহ্ন, জাস্ট আমি যদি দিলাম এটা একটা চিহ্ন। এখন কথা হচ্ছে এই চিহ্নটা দিয়ে কি করা হয়? দেখো, যদি আমি বলি 5 আর 6, তাহলে বলো তো কত হবে? 6 আর 5 11 হয়ে যাবে। এই সংখ্যাকে যোগ করে দিয়েছে। এ যদি মাঝখানে না বসতো তাহলে যোগ হতো। যদি এই 5 আর 6 এর মাঝখানে যদি এই চিহ্ন বসতো তাহলে কত হতো বলতো? অবশ্যই 30 হয়ে যেত না? তাহলে এই যে এরা মাঝখানে বসে একটা ঘটনা ঘটিয়েছে, তাহলে যে এদেরকে পরিচালনা করছে তাকে বলা হয় যে কম্পিউটারকে পরিচালনা করে, তাকে বলা হয় কম্পিউটার অপারেটর। এইগুলো একটা অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ, এইগুলো হচ্ছে অপারেটর। তাহলে যে কোনো একটা পদ্ধতিতে এরকম বেশ কিছু কি থাকে? অপারেটর থাকে, যেগুলো অপারেট করে, নিয়ন্ত্রণ করে যে কাজটা হবে না। তাহলে সংখ্যা পদ্ধতির কয়েকটা উপাদান থাকে। প্রতীক একটা উপাদান, অপারেটর একটা উপাদান। প্রতীক একটা উপাদান, অপারেটর একটা উপাদান। প্রতীক একটা উপাদান, অপারেটর একটা উপাদান, এবং কিছু নিয়ম কানুন থাকে। কিরকম নিয়ম? বলে দিয়েছে এই চিহ্ন যখন বসাবো তখন কি হবে? তখন এদের একটা গুণ হবে। তাহলে গুণের যে নিয়মটা, এই গুণ বলে একটা জিনিস আছে, তার একটা নিয়ম তৈরি করে দিয়েছে। যোগ করার কি নিয়ম? যোগের কি হয়? যোগ মানে কি? এইটাতে কি করা হয়? একটা নিয়মটা সিস্টেম তো বানাই গেছে যে এইটা বসালে এটা যোগ করে এই করবা। আমরা যেই নিয়মে যোগ করি ওই নিয়মটা থাকে, কিছু নিয়মাবলী থাকে। তাইলে একটা সংখ্যা পদ্ধতিতে দেখো কতগুলো অপারেটর থাকে, কতগুলো প্রতীক থাকে, কতগুলো নিয়ম থাকে। এই সম্মিলিতভাবে একটা পদ্ধতি চালু হয়। মনে থাকবে? সম্মিলিতভাবে কি তৈরি চালু হয়? একটা পদ্ধতি চালু হয়। দেখো আরেকবার রিক্যাপ করি আমরা। চলো, সংখ্যা পদ্ধতির ইতিহাস। সংখ্যা পদ্ধতির ইতিহাস কি? মানুষ গণনার জন্য সংখ্যার প্রয়োজন পড়ে। এই সংখ্যার প্রয়োজনের তাগিদে একটা সময় মানুষ হাতের আঙ্গুল ব্যবহার করত, নুড়ি পাথর ব্যবহার করত, তারপরে কাঠি ব্যবহার করত, ঝিনুক ব্যবহার করত, রশির গিট ব্যবহার করত, দেওয়ালে দাগ দেখাতো।
আস্তে 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 খ্রিস্টপূর্ব 3400 সালে, খ্রিস্টপূর্ব কত সাল? খ্রিস্টপূর্ব 3400 সাল। আবার বলছি দেখো, খ্রিস্টপূর্ব 3400 সালে হায়ারোগ্লিফিক্স নামক একটা পদ্ধতি তৈরি হয়, যেই পদ্ধতিতে সর্বপ্রথম দেখো কি লিখিত সংখ্যা, চিহ্নের ব্যবহার, এই জিনিসগুলো শুরু হয়। তখন মানুষ লিখতে শুরু করলো। আগে তো মানুষ হাতের আঙ্গুল গোনার জন্য লেখা লাগে, পাথর জড়ো করতে গেলে কি লেখা লাগে, তাই একটা সময় লিখিত ভাবে সংখ্যা চিহ্নর মাধ্যমে লেখা শুরু হলো। এরপরে মিয়ান সংখ্যা, রোমান সংখ্যা, দশমিক সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা দেখেছি, মনে থাকবে? আচ্ছা, এরপরে কি বললাম? সংখ্যা কাকে বলে? সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যে উপাদানের মাধ্যমে গণনা, পরিমাণ আর পরিমাপ করা যায়। সংখ্যা তৈরি হয় কি দিয়ে? কতগুলো প্রতীক দিয়ে সংখ্যা তৈরি হয়, সেই প্রতীকগুলোকে বলা হয় অঙ্ক। যেমন 2 দেখতে এরকম, 0 দেখতে এরকম, এই প্রতীকগুলো একসাথে করে তখন একটা সংখ্যা তৈরি হয়, যে সংখ্যায় আলাদা আলাদা অঙ্ক থাকে। তারপরে কি শিখলাম? দেখো, সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে হিসাব নিকাশের যে পদ্ধতি, তার নাম সংখ্যা পদ্ধতি। এবং এইটার কিছু উপাদান লাগে, উপাদানটা কি? প্রতীক লাগে, অপারেটর লাগে এবং নিয়মাবলী লাগে। এখন আসো মেন টপিকসে আসি, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটা আছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কথা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, সে 4 প্রকারের কথা পরে আসবো। আগে দেখি পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। নন পজিশনাল বলতে বোঝায় যে দেখো, এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীকগুলোর অঙ্ক পজিশন বা অবস্থান গুরুত্ব পায় না। যেমন তোমরা এখানে দেখেছো, এইখানে একটা দাগ, দেখো তো, এখানে একটা দাগ, এখানে দুইটা দাগ, এখানে তিনটা দাগ, তার মানে 1 2 3, এখানে 4টা দাগ। এই যে দাগ বাড়তেছে না, এই দাগের বিভিন্ন দাগ বিভিন্ন জায়গায় থাকলে তার কিন্তু কোনো নাম নেই, স্থানীয় কোনো মান নেই। এটা এখন বুঝবা না, একটু পরে তোমাদেরকে বোঝাই। তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি একটু দেখাই। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা একটু দেখাই। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতি আমি যদি বলি যে কিছুক্ষণ আগে লিখলাম 512, বলো তো এইটাকে, এইটা অবশ্যই তুমি কত বলবে বলো তো? এটাকে তুমি অবশ্যই 2 বলবে না, যে এটার নাম হচ্ছে 2, অবশ্যই এটার নাম 2। এটার নাম যদি 2 হয়, বলো তো 2 এর স্থানীয় মান কত? আমরা স্থানীয় মান বের করছি না, আমরা বলতাম 2 এর স্থানীয় মান হচ্ছে 2 একক। তাহলে 2 একক মানে কত? 2 একক মানে 2 গুণ 1, 2 গুণ 1 সমান সমান কত? 2। এরপরে দেখো এইটা কত বলতো? যদি জিজ্ঞাসা করতাম যে এইটা কত, তুমি কি বলতে? এইটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 1, 1 এর স্থানীয় মান। একটু খেয়াল করো, এটা হচ্ছে 1 এর স্থানীয় মান। তাহলে এইটা বলো তো কত হবে? এইটাকে তুমি বলতে 1 দশক, তার মানে 1 গুণ 10। দেখো, ওইটা হচ্ছে 2 ছিল, আর এই 1 কিন্তু 1 না, 1 এখানে 10 এর প্রতিনিধিত্ব করতেছে। 1 এর মান কিন্তু 1 না, 1 এর মান এখন 10। 1 এর মান কত? 10। কিন্তু এইটা কিন্তু 1, অঙ্কটা 1, ওর ভ্যালু 1, কিন্তু ওই 1 যখন এইখানে বসেছে তখন তার নাম কি হয়ে গেছে? 10 হয়ে গেছে, সে এখন 10 বোঝাচ্ছে। আচ্ছা, এইটা তো 5, তুমি জানো এটা 5, কিন্তু কাউকে যদি বলে এটা কি আসলে 5, সে বিশ্বাস করবে এটা 5। এটা কত বলবে বলো তো? এটা অবশ্যই তখন সে বলবে যে এইটা 500। কারণ কি? এটা 500 কে প্রতিনিধিত্ব করে। দেখো, 5 শতক, 5 শতক, মানে 5 গুণ 100 কত? 500। এই যোগ করলে 512। বোঝা নাই? তাহলে এর যদিও 5, কিন্তু এমন একটা জায়গায় বসে গেছে, শতকের ঘরে বসে আছে বিধায় এর স্থানীয় মান 5 শতক। তাহলে বলতে 5 বিভিন্ন জায়গায় বসতে বিধায়
এর স্থানের মান পরিবর্তন হচ্ছে না। দেখো 1 1 1, তোমার কি মনে হয় সবগুলো একের মান একরকম? এইটা একক, এইটা কত? এটা 10 বোঝাচ্ছে, এটা 1 বোঝাচ্ছে, এটা কত বোঝাচ্ছে বলো তো? 100 বোঝাচ্ছে। কেন? কারণ সবই এক, কিন্তু তার বিভিন্ন পজিশনে বসার কারণে এর স্থানীয় মানের পরিবর্তন হচ্ছে। যার বিভিন্ন পজিশনে বসার কারণে স্থানীয় মানের পরিবর্তন হয়, সেই ধরনের সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো এইখানে দেখো তো, এইটা যদি 1 হয় তাহলে এই 1 তো এই পাশে বসেছে, তাহলে একে কেউ কখনো 10 বলবে? 10 তো বলবে না। তাহলে এও 1 এও 1, তার মানে ও আলাদা জায়গায় বসেছে বিধায় ওর যে মানের পরিবর্তন হচ্ছে এইটা কিন্তু হচ্ছে না। বুঝতে পেরেছো? তাহলে দেখো এইটা কত? শতক। এইটা কত? এরকম ভাবে বলবা নাকি বলবা 3? দেখো 1 2 3, তাহলে এটা তো শতকের ধরে বসেছে, তাই না? এরকম হিসাব করলে এরকম হয়। কিন্তু আসলে পজিশনের কোনো দাম নেই, বলা হয়েছে দুই ওই রকম, ওইটার নাম কি, ওইটার নাম কি, ওই একটা যেখানে বসে। এই যে এটার নাম 5, এইটার নাম 1, তাহলে 1 আর 5, তাহলে এটাকে 1 থেকে 10 এর প্রতিনিধিত্ব করবে, তাহলে এটা 5 আর এটা 10, তাহলে কি হয়ে যাবে 15? এটা অবশ্যই 15 না। এটা কত বলেছে? 1 আর এটার নাম 5, তার মানে 6। তাহলে ওই 1 যে আলাদা জায়গায় বসেছে এই জন্য ওর কোনো নাম ভ্যালু চেঞ্জ হয়নি, ওই 1 একই আছে। এটার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটার নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি দেখো, হায়ারোগ্লিফিক্স পদ্ধতিটা ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, মিয়ান পদ্ধতি ছিল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, রোমান পদ্ধতি ছিল নন পজিশনাল পদ্ধতি। ছোটবেলায় তোমরা ট্যালি পদ্ধতি করেছো, 4টা দিয়ে একটা ক্রস দিয়ে লিখে দেখো এরকম দিয়ে। এই ট্যালি পদ্ধতিটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কয়টা দেখো। পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা শিখব কি পদ্ধতি বলো তো? বাইনারি পদ্ধতি, অক্টাল পদ্ধতি, ডেসিমেল পদ্ধতি আর হেক্সাডেসিমেল পদ্ধতি। বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল, এই পদ্ধতিগুলো শিখব। তাহলে পজিশনাল মানে বুঝতে পেরেছো তো? অবস্থানের পরিবর্তন হইলে মানের পরিবর্তন হচ্ছে, আর নন পজিশনাল মানে অবস্থানের পরিবর্তন হইলে মানের পরিবর্তন হবে না। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অবস্থানের পরিবর্তন হইলে মানের পরিবর্তন হয়, আর অবস্থানের পরিবর্তন না হইলে মানের পরিবর্তন হয় না। দেখো, এই পজিশনাল মানে অবস্থানের পরিবর্তন হইলে মানের পরিবর্তন হয়, আর নন পজিশনাল মানে অবস্থানের যতই পরিবর্তন হোক, 3টা আই মানে যে 3 বিষয়টা এরকম না। মানে 3টা আই মানে 111 এরকম না। আই মানে 1, এই আই মানেও 1, এই আই মানেও 1, আলাদা আলাদা জায়গায় বসলেও তার মান 1। ঠিক আছে? এইটা মানে নন পজিশনাল, আর এই যে বিভিন্ন জায়গায় বসেছে এটা নাম পজিশনাল। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই আমাদের আইসিটির মূল শেখার বিষয়। যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4টা, এই 4টা সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কাজ করব। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বোঝো না? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। সামনের দিন থেকে আমরা সামনের দিন থেকে এই যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা শুরু করব। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।